শীতের সকালে কুয়াশা চিরে নতুন রোদের হাসি, বছর শুরুতে অজানার টানে ঘর ছেড়ে আজ আসি। ক্যালেন্ডারের পাতাটা কেবল উল্টেছে এই সবে, পথের নেশায় মন মেতেছে নতুন এক উৎসবে। রাত্রি 2:45 2 জানুয়ারি আমরা দমদম এয়ারপোর্টে। আমাদের গন্তব্য হলো দিল্লি, আর ডে 1 অফ দিল্লি নৈনিতাল কর্পোরেট। আমি খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম আমি ফ্লাইটে উঠবো। ডেফিনেটলি খুব ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে। কিছুটা সময় মেঘ দেখতে দেখতে আর বেশ কিছুটা সময় ঘুমোতে ঘুমোতে আমরা পৌঁছে গেলাম সকাল 8টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্যাব আমাদের আগেই বুক ছিল, তাই ওখান থেকে পৌঁছে গেলাম পটেল নগর ট্রায়ো ইন্টারকন্টিনেন্টালে। সময় লাগলো প্রায় 45 মিনিটের মতন। হোটেলে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে আগে অর্ডার করে দিলাম ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর কফি। পরের দিনই সকালবেলা আমাদের নৈনিতাল বেরোনো, কিন্তু তাই দিল্লি দর্শনের জন্য হাতে কেবলমাত্র একটি দিন। দিল্লি মূলত 7টি শহরের সমন্বয়ে গঠিত, যার মধ্যে প্রথম হলো মেহরৌলি। তাই আমরা ঠিক করলাম শুরু হোক মেহরৌলি দিয়েই। স্কুলের মার্কশিট অন্য কথা বললেও ইতিহাসের গল্প শুনতে আর ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করতে কিন্তু খুবই ভালো লাগে। পটেল নগর থেকে মেহরৌলি পৌঁছতে লাগে প্রায় 1 ঘন্টা। মেহরৌলিতে পৌঁছে আমরা গেলাম কুতুব মিনার কমপ্লেক্সে। লম্বা লাইন, টিকিটের দাম মাথাপিছু 40 টাকা। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম কুতুব কমপ্লেক্সের ভেতরে। মেহরৌলি দিল্লির প্রাচীনতম এলাকাগুলির মধ্যে একটি, যা দিল্লির 7টি শহরের প্রথম হিসেবে পরিচিত। বিশেষ করে লালকোট। লালকোট ছিল এই অঞ্চলের প্রধান দুর্গ, যা দিল্লির ইতিহাসের ভিত্তি স্থাপন করেছিল। 8ম শতাব্দীতে তোমার বংশের রাজা অঙ্গপাল তোমার এই দুর্গটি নির্মাণ করেন। এটাই ছিল দিল্লির প্রথম প্রকৃত দুর্গ। তারপর দ্বাদশ শতাব্দীতে চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান এই দুর্গটি দখল করেন এবং আয়তন বৃদ্ধি করেন। তখন থেকেই এটি কিলা রায় পিথোরা নামে পরিচিত হয়। তারপর 1192 সালে তরাইয়ের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পর মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবাককে এই অঞ্চলের দায়িত্ব দেন। এই যে অসম্পূর্ণ মিনারটি দেখছেন, এটির নাম হলো আলাই মিনার। এটি নির্মাণ করা শুরু করেছিলেন আলাউদ্দিন খিলজি। তিনি চেয়েছিলেন কুতুব মিনারের চেয়েও দ্বিগুণ উচ্চতা এবং বিশাল আকারের একটি মিনার তৈরি করতে, কিন্তু তার মৃত্যুর পর এই কাজ মাঝপথেই থেমে যায়। মেহরৌলির মধ্যযুগীয় স্থাপত্যগুলি হল ভারতের ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী। এখানে 11শো শতাব্দী থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত স্থাপত্য শৈলীর বিবর্তন দেখা যায়। এই স্থাপত্যের মূল বৈশিষ্ট্য হল হিন্দু রাজপুত রীতির সাথে ইসলামিক রীতির মেলবন্ধন, যাকে ইন্দো ইসলামিক স্থাপত্য বলা হয়। ইলতুৎমিশের সমাধির পাশেই কতগুলো হিন্দু ও জৈন মন্দিরের অবশিষ্টাংশ দেখতে পেলাম। এই ধ্বংসাবশেষগুলোই হলো ভারতের রাজনৈতিক ইতিহাসের সত্তা বদলের এক প্রধান চিহ্ন। আমরা সকলেই জানি 1199 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবাক আফগানিস্তানের জাম মিনারের আদলে এই নির্মাণ শুরু করেন, কিন্তু তিনি শুধু প্রথম তলাটি সম্পন্ন করতে পেরেছিলেন। তারপর শামসুদ্দিন ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি নিজেদের রাজত্বকালীন মিনার নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যান। অনেকে মনে করেন কুতুব মিনার নাকি বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানে নামকরণ করা হয়েছে। ভাবতেই অবাক লাগে যে আলাউদ্দিন খিলজির মতো প্রতাপশালী একজন সুলতানের সমাধিটি এতটা সাধারণ কি করে হতে পারে। রাজনীতি, প্রাচুর্য, পতন এবং বিশ্বাসঘাতকতা, না জানি কত অজানা সত্য চিরকালের মতো ঢাকা থাকবে এই সমাধিগুলোতে।
ভারতীয় ধাতুবিদ্যার এক অন্যতম নিদর্শন এই লোহার স্তম্ভটি নাকি 402 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়। সংস্কৃত ভাষায় খোদাই করা লিপি অনুসারে এটি চন্দ্র নামক একজন রাজার সম্মানে নির্মিত হয়েছিল, যাকে ঐতিহাসিকেরা সাধারণত গুপ্ত বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বলে মনে করেন। এটি স্থাপনা করা হয় কিন্তু উদয়গিরিতে। তারপর 10ম শতাব্দীর দিকে তোমার বংশের রাজা অঙ্গপাল এই স্তম্ভটির স্থানান্তর করেন বর্তমান এলাকায়, অর্থাৎ তৎকালীন দিল্লিকাপুরীতে। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ায় মনে পড়ল, গল্প তো শেষ হবে না, কিন্তু সময় তো সীমাবদ্ধ। কুতুব মিনার কমপ্লেক্স থেকে বেরিয়ে কিছুটা দূরেই আমরা পৌঁছে গেলাম কুতুব রেস্টুরেন্টে। বিশ্বাস করুন, এত ভালো ভুনা মাটন আমি অন্তত কোনোদিনও খাইনি। মধ্যাহ্নভোজের পর এবার সেনা কুচ করবে লালকেল্লা জয় করতে। আমরা পৌঁছে গেছি এখন দিল্লির লালকেল্লা। সম্রাট শাহজাহান 1638 সালে যখন তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন, তখন এই কেল্লা নির্মাণের নির্দেশ দেন। এটি তৈরি করতে কি লেগেছিল প্রায় 10 বছর। ভারতের জাতীয় প্রতীক হিসেবেও পরিচিত প্রধান প্রবেশদ্বার লাহোরি গেট লাহোর শহরের দিকে মুখ করে তৈরি। ঢুকতে না ঢুকতেই চোখে পড়ল ছাত্তা বাজার, যাকে আমরা মিনা বাজার নামেও চিনি। বর্তমানে পর্যটকদের জন্য এখানে ঐতিহ্যবাহী হস্তশিল্প, গয়না, শাল ইত্যাদি অনেক সামগ্রী পাওয়া যায়। ছাত্তা বাজারের পর দিওয়ানে আম, দিওয়ানে খাস, রংমহল, মতি মসজিদ, হামাম ইত্যাদি সবকটা চেকবক্সেই টিকমার্ক পড়ল। কেল্লার ভেতরেই এক জায়গায় পথনাটক আর পুতুল নাচ হচ্ছিল, বেশ ভালো লাগলো দেখতে। अरे हाँ, खून से तो मिलेगी, पर आजादी के लिए हमें एक संकल्प चाहिए। हर सन्यासी को हाथ में तलवार लेनी पड़ेगी। লালকেল্লা চত্বরের ভেতর দিয়ে হাঁটার সময় আমাদের চোখে ধরা দিয়েছিল মুঘল স্থাপত্যের এক অপূর্ব মহিমা। কেল্লার মধ্যেই একটি নির্দেশিত ভ্রমণেও আমরা অংশগ্রহণ করেছিলাম। लाल किला भी राज किया था सारे मुगल बादशाह। सबसे पहले शाहजहां थे, क्योंकि शाहजहां ने लाल किला बनवाया। उसके बाद आए थे औरंगजेब। अभी प्रथा चलती है, हर राजा अपने बड़े बेटे को बनाता है अगला राजा, मगर इधर एक ट्विस्ट है, औरंगजेब शाहजहां के बड़े बेटे नहीं थे। औरंगजेब ने अपने লালকেল্লার ভেতরে বেশ কয়েকটি জাদুঘর রয়েছে, তবে নতুন তৈরি হওয়া আইএনএ জাদুঘরটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। লালকেল্লার প্রাচীরগুলো পেছনে ফেলে আসার সময় মনে হচ্ছিল আমি যেন আবার বর্তমান সময় ফিরে এসেছি টাইম ট্রাভেল করে। বলো তাহলে কীরকম এক্সপিরিয়েন্স লালকেল্লা ঘুরে প্রথমবার? মনে হয় আরও থাকি। কত কিছু জানা গেল, কত অনেক কিছু শেখা গেল। মিউজিয়ামগুলো খুবই ভালো। হ্যাঁ, স্পেশালি আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে নতুন মিউজিয়ামটা করেছে, এটা খুবই সুন্দর। দারুণ। লালকেল্লার শান্তি আর চাঁদনি চকের কোলাহলকে আমরা পেছনে ফেলে এগিয়ে চললাম এবার ইন্ডিয়া গেট দেখতে। দিল্লিতে দর্শনীয় স্থানের মধ্যে লোটাস টেম্পল, গুরুদ্বারা বাংলা সাহেব, অক্ষরধাম, চাঁদনি চক মার্কেট, জামা মসজিদ, লোধি গার্ডেন ইত্যাদি আরও অনেক কিছু আছে। একদিনের মধ্যে সব কিছু ভালোভাবে দেখে নেওয়া সম্ভব নয়, তাই আমরা নিজেদের পছন্দ মতো জায়গাগুলো বাছাই করে নিয়েছিলাম। বলে রাখা ভালো, দিল্লি স্ট্রিট ফুড কিন্তু ভোজন রসিকদের খুবই ভালো লাগবে। পরের দিন সকালেই কিন্তু আমাদের নৈনিতাল যাত্রা, তাই হোটেলে ফিরে ডিনারটা সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আড্ডাটা নয় কাল গাড়িতেই হবে।